আমরা এখন আছি পদ্মাবতীর কেল্লা মানে চিত্তরগড়ে। 100 টাকা রুম, এখানে কোনো খাট নেই। ঘুষ সরকারি লোকেরা নেয়, ভগবান ঘুষ নেই, এই ঠাকুর নেয় ঘুষ, তাকেই দেখতে এসছি আমরা। ঘুষ নিয়ে কাজ করেন উনি। 17 জানুয়ারি সকাল 7:30 বুন্দি থেকে আমরা রওনা দিচ্ছি চিত্তরগড়ের উদ্দেশ্যে। এখন যাচ্ছি বুন্দি থেকে চিত্তরগড়। বুন্দি থেকে ট্রেনে উঠেছি, যা বুন্দি থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে সকাল 10:30 নাগাদ পৌঁছে দিয়েছিল আমাদের ডেস্টিনেশন চিত্তরগড়। স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তার উপর উঠতেই দেখতে পেলাম এই জৈন ধর্মশালা। হ্যালো, প্রথমবার আমরা এত সুন্দর একটা ধর্মশালা দেখলাম একদম চিত্তরগড় স্টেশনের সামনে। জৈন ধর্মশালা মানে বেরোলে আর এই ধর্মশালাটা দেখতে পাবে। চিত্তরগড় আসলে মানে দরকারই নাই হোটেল করার, করোই না। এত সুন্দর, মাত্র 500 টাকা, কেন হোটেল করতে যাবে? এত দারুণ। 800 টাকা। এখন তো আমরা ঠান্ডার সময় আছি, এসি দরকার নেই, গরমের সময় আমরা এলে এসিটা নিয়ে নিই। 800 টাকা মানে দারুণ, এত পরিষ্কার করে যাচ্ছে সবসময়, খুব সুন্দর। আর এই যে বলছি যেটা রোদ শোদ ওঠে না, কিন্তু আজকে রোদটা উঠেছে, এত ভালো লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে, দারুণ লাগছে। দারুণ পেয়েছি বলো আমরা ধর্মশালাটা। চিত্তরগড়ে আমরা থাকবো একদিন, তাহলে চলো সবার প্রথম ঘুরে দেখি এখানের প্রধান আকর্ষণ চিত্তরগড় ফোর্ট। ফোর্টের ভিতরে মানুষ আছে এখনো, চারদিকে বাড়িঘর, শুধু দোকানপাট সব আছে। এরকম এরকম ছিল, তাই তো? হ্যাঁ, নাই গাড়ি ফাড়িগুলো যেগুলো ছিল এই ধরনের আর কি। না, এই যে গাড়ি ফাড়ি যেগুলো রাখা আছে ওগুলো রাখা থাকতো না আগে, তখন ছিল না গাড়ি, ঘোড়া থাকতো, হাতি থাকতো। ধর্মশালার সামনে থেকেই অটো ধরে বেশ কিছুটা চলার পর পার হলাম এই পন্নাধাই সেতু। আর পেরোতেই দেখতে পেলাম সেই চিত্রকূট পাহাড়, যার ওপরেই অবস্থিত চিত্তরগড় ফোর্ট। ওপর পর্যন্ত পৌঁছতে মোটামুটি 7টা গেট আমাদের ক্রস করতে হবে। তার মধ্যে পাদাল পোল আমরা ক্রস করে গেছি। এইবার এই যে দ্বিতীয় পোল মানে গেট আমরা ক্রস করছি। 700 একর জমির উপর তৈরি এই কেল্লায় এখনও মোটামুটি 5000 মানুষ থাকে, মানে এটা একটা লিভিং ফোর্ট। ক্রস করলাম 3 নম্বর গেট মানে হনুমান পোল। আমরা এখন পৌঁছে গেছি ফোর্টের টিকিট কাউন্টারের সামনে, যেখান থেকে পাওয়া যাচ্ছিল এই শহরটির একটি অসাধারণ ভিউ। আমার পেছনে দেখতে পাচ্ছ সেই চিত্তরগড় শহরটাকে। আর ওই যে রাস্তাগুলো, ওখান দিয়ে আমরা উঠে আসলাম, বুঝতে পারছো? ফোর্টের সেই দেওয়ালগুলো, কিন্তু সত্যিই অবাক লাগছে যে এখনো এখানে মানুষরা বাস করছে, তাও আর 5000 মানুষ আছে এখানে। হোটেল, রেস্টুরেন্ট সব আছে, সব মানে নর্মাল শহর হয়ে আছে একটা। এই টিকিট কাউন্টারের সামনে থেকেই গাইড বুক করে আমরা যাচ্ছি লিভিং ফোর্ট চিত্তরগড় দেখতে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত 691 একর জমির উপর নির্মিত এই চিত্তরগড় ফোর্ট মেবার সাম্রাজ্যের সেই গৌরবময় ইতিহাসের জলজ্যান্ত উদাহরণ। এই কেল্লা সম্পূর্ণরূপে অক্ষত না থাকলেও যে অংশগুলি অবশিষ্ট আছে সেগুলি ঘুরে দেখব আমরা আজ। তাহলে চলো শুরু করা যাক কুম্ভা প্যালেস দিয়ে। কুম্ভা প্যালেসে আমরা এখন আছি, চিত্তরগড় ফোর্টের প্রথম, এটা আমাদের স্টপেজ। মহারানা কুম্ভা 1433 থেকে 68-র মধ্যে পুরনো কেল্লার এই অংশটিকে নতুনভাবে নির্মাণ করেন। কুম্ভা প্যালেসের এদিকটা মেল পোর্শন আর এদিকে হচ্ছে ফিমেল পোর্শন। সেই সময় রাজপুতদের মধ্যে খুব পর্দা প্রথা ছিল, মানে মেয়েরা সবার সামনে বেরোতেন না, রানীরা। তো রানীরা এই যে দেখতে পাচ্ছ সুড়ঙ্গটা, এই সুড়ঙ্গটা ইউজ করে তারা চলে যেতেন, একটা গোমুখ আছে ওখানে, মহাদেবের মন্দির আছে, মহাদেবের মন্দিরে তারা পুজো দিতেন, তারপর আবার এইটা করে এসে মানে এই সুড়ঙ্গ ব্যবহার করে আবার তারা মহলে চলে আসতেন।
আচ্ছা, এই যে পেছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, উদয় সিংকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল এখানকার এক দাসীর ছেলে, দিয়ে এই মেওয়ারের রাজা হওয়ার কথা ছিল তার। তো এখানে পান্নাবাই মানে একজন দাইমা সেই নিজের ছেলেকে সেই রাজার কাপড় পরিয়ে এখানে শুয়ে রেখেছিলেন, এবং সেই ছেলেটা মারা যায় এবং পরে কুম্ভালগড়ে নিয়ে যাওয়া হয় সেই উদয় সিংকে, এবং সেখান থেকে 10 বছর পরে সেখানে আবার রাজ্যাভিষেক হয় সেই উদয় সিংয়ের। ঘুরতে ঘুরতে কুম্ভা প্যালেসের ভেতরে গিয়ে দেখতে পেলাম একটি মন্দির। এই মন্দিরটা একলিঙ্গ মহাদেব, এখানে মহাদেব থাকতেন। রাজারা মহাদেবের আশীর্বাদ নিয়ে এখানে আমাদের ক্যাবিনেট মিটিং হতো। আমাদের পেছনে দেখতে পাচ্ছ ঘরটা, ওখানে কি মীরাবাইয়ের শ্বশুর বাড়ি ছিল নাকি, এখানে যে মীরাবাই কৃষ্ণের ভক্ত ছিলেন সেই মীরাবাইয়ের বাড়ি ছিল ওটা। আমরা তো এখন রিজার্ভ ব্যাংক দেখতে পাই, কিন্তু রাজা মহারাজাদের টাইমে কি এরকম কোনো রিজার্ভ ব্যাংক ছিল? হ্যাঁ ছিল। এই যে পেছনে দেখতে পাচ্ছ গোল মতো একটা স্ট্রাকচার, ওই যে দূরে ওই গোল স্ট্রাকচারটাকে বলা হচ্ছে 9 লক্ষ বিল্ডিং। 9 লক্ষ স্বর্ণমুদ্রা ওখানে জমা থাকতো ইমার্জেন্সি পারপাসের জন্য, যদি কখনো রাজাদের দরকার হয়, যদি কখনো রাজঘরানার দরকার হয়, তখন ওখান থেকে ইউজ করা হবে। তাহলে এখনকার রিজার্ভ ব্যাংকের মতো তখনও কিন্তু সেরকম ব্যবস্থা ছিল। কুম্ভা প্যালেস দেখা শেষে এবার আমরা যাচ্ছি ফোর্টের অন্য একটি অংশ ঘুরে দেখতে। রাজস্থানি ড্রেস এটা। কি এটা? কি এটা নাম কি দিয়ে বানানো? এটা কর্ন দিয়ে বানানো, ভুট্টার আটা দিয়ে বানানো। ছাঁচই বলছে কিন্তু ভুট্টার আটা দিয়ে বানানো। আমি ভেবেছিলাম দই দিয়ে বানানো ছাঁচ হবে। খুব বাজে টেস্ট। আমরা ঘুরতে ঘুরতে কুম্ভা প্যালেসের পরে আমরা চলে এলাম কুম্ভা শ্যাম মন্দিরে। মন্দিরটা দেখো, এই যে অর্ধেক পার্ট কিন্তু মনে হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দিরের মতো, এবং পেছনেরটা দেখে মনে হবে পুরীর জগন্নাথ মন্দিরের মতো। তো এখানে প্রথমে বাপ্পা রাওয়াল মানে সেই মেওয়ার বংশের প্রথম দিকে যারা ছিলেন সেই বাপ্পা রাওয়াল এই মন্দিরে স্থাপন করেছিলেন, যেখানে প্রথমে কি দিয়েছিলেন, প্রথমে বরাহ অবতারের মূর্তি স্থাপন করা হয়েছিল। তারপরে আলাউদ্দিন খিলজি স্বভাবতই এসে ভাঙচুর করে, তারপরে সেটা আবার নতুন করে রাজা কুম্ভা এটাকে স্থাপন করে এবং মানে আবার রিকনস্ট্রাক্ট করে মন্দিরটা, এবং সেখানে কার মূর্তি লাগায়? বিষ্ণু মানে রাধা কৃষ্ণ এবং বলরামের মূর্তি স্থাপন করা হয়, যেখান থেকে এর নাম হয় কুম্ভা শ্যাম মন্দির। যে কুম্ভ শ্যাম মন্দির তার পাশেই এখানে আছে মীরাবাইয়ের মন্দির। সেই মীরাবাই যাকে আমরা চিনি কৃষ্ণের সেই বিখ্যাত মীরাবাই দাসী, সেই মীরাবাই কিন্তু এই মেওয়ারে চিত্তরগড়ে ছিল তার শ্বশুরাল, তার শ্বশুর বাড়ি। চিত্তরের রাজার জ্যেষ্ঠ পুত্র ভোজের সাথে তার বিবাহ সম্পন্ন হয়, এবং এখানকার আর কি বৌমা হয়ে যান আর কি সেই মেওয়ারের বৌমা মীরাবাই। তার জন্য এখানে পার্সোনাল মন্দির বানানো ছিল। এই যে শ্যাম মন্দির, এই যে কুম্ভ শ্যাম মন্দির তার পাশেই, এবং এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন যে রাজারা পরপর এসেছেন মীরাবাইয়ের স্বামীর মৃত্যুর পর, তারা মীরাবাইয়ের সমস্ত নর্মাল সাধারণ মানুষের সাথে যে ওঠা বসা সেটা পছন্দ করতেন না, এবং তার ফলে বিভিন্নভাবে মীরাবাইকে একসময় মারার চেষ্টা করে, এবং এখানে তিতি বিরক্ত হয়ে গিয়ে মীরাবাই 4 ধাম যাত্রা শুরু করে, এবং মনে করা হয় যে তিনি আস্তে আস্তে 4 ধাম মানে বৃন্দাবন থেকে তারপরে দ্বারকাধীশের কাছে যেতে যেতে ভেট দ্বারকায়, সেই ভেট দ্বারকার ভিডিও দেখে নিও তোমরা, আমাদের কাছে আছে, মানে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তো সেই ভেট দ্বারকায় গিয়ে দ্বারকাধীশের মূর্তিতেই মীরাবাই বিলীন হয়ে যায়। মীরাবাইয়ের মৃত্যুর কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, শুধু যা পাওয়া গেছিল দ্বারকাধীশের মুখ থেকে তার দুপাট্টা, তার ওড়নার একটা টুকরো পাওয়া গেছিল, তার থেকে বোঝা যায় যে মীরাবাই সেখানে তার শরীরে বিলীন হয়ে গেছিলেন। মীরাবাইয়ের মন্দির দেখা শেষে এবার আমরা যাচ্ছি এই কেল্লার একটি গুরুত্বপূর্ণ অংশে। এখন আমরা দেখতে পাচ্ছি বিজয় স্তম্ভ বা ভিক্টরি টাওয়ার। এটা বানিয়েছিলেন এখানকার রাজা কুম্ভ। আর এই শেপটা দেখো, নিচটা মোটা, মাঝখানটা সরু, আবার ওপরটা মোটা, অর্থাৎ আমাদের মহাদেবের ডমরুটা যেমন সেই ডমরু শেপে এটা বানানো। আর পুরো এই স্তম্ভটার গায়ে বিষ্ণুদেবের মূর্তি আঁকা, মানে বিষ্ণু মহেশ্বর সবাই বিরাজ করছেন এই বিজয় স্তম্ভে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই স্তম্ভটা নিচে কোনো গাঁথনি নেই, ওপরে যে স্টেজটা দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ ওপরে, এই প্ল্যাটফর্মের ওপরই এই স্তম্ভটা দাঁড়িয়ে আছে। বিজয়ের প্রতীক যেটা পিছনে দেখা যাচ্ছে, এখনও
যে আমাদের জল স্থল বায়ু সেনারা আছে, সেনাদের শহীদ হলে কেউ আচ্ছা রিটায়ার করলে, সরি আমাদের ইতিহাসবিদ ঠিক করে দিলেন ব্যাপারটা, রিটায়ার করলে এই যে বিজয় স্তম্ভ এটাই কিন্তু দেওয়া হয়। এই বিজয় স্তম্ভের পাশেই রয়েছে সমাদেশ্বর মন্দির, যা এবার ঘুরে দেখব আমরা। আমরা দেখলাম সমাদেশ্বর মন্দির, যেখানে ভেতরে একটা পাথর কেটেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজ করছেন। দারুণ বানিয়েছে মহাদেবের রুদ্ররূপ। ব্রহ্মাজি একদম শান্ত, মানে ব্রহ্মা একদম শান্ত আর বিষ্ণু হাসছেন, এরকম একটা মূর্তি দারুণ দেখলাম। রাজা কুম্ভা এই মন্দির তৈরি করেছিলেন এখানে। আর এই মন্দিরের ঠিক পেছনেই সেই বিখ্যাত গোমুখ কুণ্ড, যে সুড়ঙ্গটা দেখালাম তোমাদের, যেখান দিয়ে রানীরা আসতেন মহাদেবের পুজো করতে, সেই হচ্ছে গোমুখ কুণ্ড এটা। আর এই হচ্ছে মহাদেবের মন্দির, যেখানে ওনারা পুজো করতেন, তারপরে আবার চলে যেতেন। আগে এই ফোর্টে 85টা এরকম জলাশয় ছিল, কিন্তু এখন 35টাই বেঁচে আছে। কিন্তু এই বলছে কুণ্ডটা যখন তৈরি হয়েছিল, মানে যখন নির্মাণ করা হয়েছিল, তখন থেকে যে জল আছে এটা কোনোদিন শুকায়নি। ভাবো রাজস্থানের এত প্রখর গরম, কিন্তু তার মধ্যে এই কুণ্ডটা কোনোদিন শুকায়নি, মহাদেবের কৃপা। এটা তো রাজা কুম্ভ বানিয়েছিলেন, কিন্তু তারপর তার বাবা এটাকে রিবিল্ড করে, রিকনস্ট্রাকশন করে, যাতে এই মন্দিরটা নজর না লাগে। তাই জন্য দেখো একটা কালো পাথর লাগানো, না আমরা যেরকম কালো কাচরের টিপ পরাই বাচ্চাদের, নজর লাগানোর থেকে বাচ্চাদের সেরমই। মন্দির দর্শন শেষে বাইরে বেরোনোর পথেই দেখতে পেলাম রানী পদ্মাবতীর সেই জহর কুণ্ড। কিছু কিছু ঐতিহাসিকবিদদের মতে এখানেই 1303 খ্রিস্টাব্দে রানী পদ্মাবতী সহ আরও 30,000 মহিলা একসাথে জহর করেছিলেন, সেই স্বৈরাচারী আলাউদ্দিন খিলজির হাত থেকে নিজেদের রক্ষা করতে। অনেকেই মানে মন্তব্য দিয়েছিল পদ্মাবতীর পরে যে হ্যাঁ, তোমরা মেয়েদেরকে এইভাবে দেখাচ্ছ, মেয়েরা নিজেদের সতীত্ব বজায় রাখতে এরকম ঝাঁপ দিচ্ছে, কি করবে? মুঘলরা মানে ভাবো, তোমার হাজবেন্ড মারা গেছে বলে তোমার সাথে যাচ্ছে তাই করতে পারে, একটা অবজেক্ট ভেবে তোমাকে, তো তুমি কি করবে তখন? চলে যাবে তার সাথে নাচতে নাচতে? পসিবল না। হ্যাঁ, মুখে 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 এরকম ডায়লগ তো দেওয়া যায়, মানে সেটা সম্ভব না। তাই জন্য নিজেদের রক্ষা করতে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, শুধুমাত্র এই মুঘলদের অত্যাচারের জন্য। যাই হোক, এই জহরকুণ্ড দেখে এবার আমরা চলে যাব পদ্মাবতীর মহল দেখতে। কি বলে ওখানে কে দাঁড়িয়েছিল ওইটাতে? একটা ফেক হিস্ট্রি আছে ব্রিটিশদের বানানো, যেটা কি বলে, ওই যে ওইখানে একটা জলের মধ্যে প্যালেস আছে, ওই প্যালেসে নাকি যখন আলাউদ্দিন খিলজি দেখতে চেয়েছিল পদ্মাবতীকে, তো ওই প্যালেসে এসে নাকি পদ্মাবতী দাঁড়িয়েছিল এবং সেখান থেকে নিচের জলে ছায়া পড়ে, সেই ছায়া এখানে আয়নাতে এসেছিল, দিয়ে এখান থেকে আলাউদ্দিন খিলজি আর কি দেখেছিল পদ্মাবতীকে। কিন্তু এই যে স্টোরিটা, এটা পুরো একটা ফেক স্টোরি। কারণ কি, এটা একদম যে স্ট্রাকচারগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা তখনকার দিনের স্ট্রাকচারই না, 1300 শতাব্দীর স্ট্রাকচার এরকম ছিল না। এই পুরো স্ট্রাকচারগুলোই অনেকটাই ইংলিশ স্ট্রাকচার আর কি, ব্রিটিশদের করা স্ট্রাকচার। এই জানলা পাল্লাগুলো দেখা, এই পার্সিয়ান টাইপের, এরকম টাইপের কিরকম বলা হয়। এটা নাকি পদ্মাবতীর প্যালেস, কিন্তু পদ্মাবতী এখানে থাকতে না, প্রথমে যেটা দেখালাম সেখানেই পদ্মাবতী থাকতে। এটা পুরো পরে আলাদাভাবে ব্রিটিশরা বানিয়েছিল ওদের সামার প্যালেস হিসেবে, জলের পাশে। কারণ কি, রাজস্থানে জানোই কত ভয়ঙ্কর পরিমাণে গরম পড়ে, তো জলের পাশে একটা প্যালেস বানিয়েছিল এই গরমের দিনে থাকার জন্য। তো এটাকে ওরা পদ্মিনী প্যালেস নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, পরে সেটাকে ভুল প্রমাণ করেছে এখানকার মানুষেরা। ঝালমুড়ি হাতে চলে বেরিয়ে পড়ি কেল্লার পরবর্তী অংশটি দেখতে। বিশাল বড় একটা সাম্রাজ্য ছিল, চারিদিকে সব স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো একেবারে ঘিরে গেছে। তাই জন্য হয়তো গাইড দেখাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি কতটা বিশাল, কতটা গ্র্যান্ড ছিল এই চিত্তরগড়ের সাম্রাজ্য। 700 একর এখানে না, বিশাল বড়। আর সেটা বিভিন্ন সময়
বলা হচ্ছে সুরজ পোল। পোল মানে এতদিন হয়তো তোমরা আমাদের ভিডিও দেখতে দেখতে জেনেই গেছো, পোল মানে হচ্ছে দরজা। তো এটা ছিল সূর্য দরজা, এটাই ছিল প্রথমে মেন দরজা, এখান দিয়ে প্রবেশ করতো রাজা মহারাজারা, মানে এটাই মেন গেট ছিল আর কি। আর ওই যে এই যে দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে দেখো এখানে জঙ্গল ছিল, এটাকে ব্যাটেল গ্রাউন্ডও বলা হয়, কারণ কি এখানেই মানে যেহেতু মেন গেট তো এখান থেকে অ্যাটাকটা হবে না, ওখানেই মানে অ্যাটাকগুলো হয়েছে। ওখানে সাথে মেওয়াড় মারবাড়িদেরও লোকাল যুদ্ধ হয়েছে, সাথে মুঘলদের সাথেও যুদ্ধ হয়েছে। তো এখানে যদি মানে এর নিচে যদি হেরে ঠেরে যেত তাহলে সবাই জোগাড় করে নিত মহারানীরা, আর এখানে রাজারা শহীদ হয়ে যেত মুঘলদের কাছে। যদিও বা এখানে 27 বার মানে লড়াই হয়েছে মুঘলদের সাথে, 24 বার জিতেই গেছে, তাই 3 বার জিততে পারেনি। ওই 3 বারই জহর হয়েছিল, সেটাতে 40,000 মহিলা নিজেদের অগ্নিতে আহুতি দিয়েছিলেন বাচ্চা সমেত। এই সুরজ পোল দেখে এবার আমরা পৌঁছে গেছি এই কেল্লার লাস্ট স্পটে। পিছনে আছে আমাদের সেই বিজয় স্তম্ভ 122 ফিটের, আর এটা দেখতে পাচ্ছি আমরা কীর্তি স্তম্ভ 75 ফিটের। 1008 জৈন মুনি সারা ভারত পরিক্রমা করে এখানে এসে যখন পৌঁছলেন, তখন তাদের সেই যে মানে বীর একটা কাজ, মানে সে একটা অদ্ভুত কর্ম করেছেন, সেইটাকে মাথায় রেখে এই যে কীর্তি স্তম্ভটা বানানো হয়েছে। তাদের যে কীর্তিটা, সেই কীর্তিটাকে মাথায় রেখে একজন জৈন ব্যাপারী মানে জৈন বণিক এই কীর্তিস্তম্ভ বানিয়েছে। এখানে দেখবে জৈনদের ধর্মগুরু যারা মানে মহাবীর আদিনাথ, তাদের মূর্তি এখানে লাগানো আছে। ঋষভনাথ তাদের মূর্তি এখানে লাগানো আছে। এই সেই জৈন ব্যাপারীর দ্বারা বানানো 76 ফিটের জৈন কীর্তি স্তম্ভ। তাহলে প্রায় 3 ঘন্টা ধরে এই বিশাল আয়তনের একটি ফোর্ট দেখে এবার পালা ধর্মশালায় ফিরে যাওয়ার। পৌঁছে গেছি ধর্মশালা। তাহলে চলো এবার তোমাদের দেখাই চিত্তরগড়ে আমাদের সস্তার রুম। সকাল সকাল চিত্তরগড় থেকে আমরা বেরিয়ে পড়েছি রাজস্থানের সেঠজির সাথে দেখা করতে। লাগেজ নিয়ে একটা অটোতে উঠলাম 60 টাকা করে, 42 কিলোমিটার দূরে সাভারে সেখানে যাচ্ছি আমরা। চিত্তরগড় থেকে শুরু করেছিলাম হাই রোড ধরে, এই যে জ্যোতিটা দিয়ে আপনার রাস্তা আছে মেন রোড থেকে, মানে হাই রোড থেকে এটা সাইডে কেটে যাচ্ছে, এই রাস্তায় ঢুকছে। জাল দিয়ে আফিং ঝুলে আছে, মানে পোস্ত পপি, এটা আমাদের ওইখানেও হয় কালিয়াচানা স্পেশাল। এটাতে ইল্লিগাল, এখানে এত কিছু ইল্লিগাল, আমাদের ওদিকে ইল্লিগাল। এখানে চিত্তরে ভারতের বেস্ট আফিং পাওয়া যায়। এটা সরকার রেগুলেটেড আফিং গাছ আর কি। সাভালিয়া সেটের এখানেই, হ্যাঁ, সাভালিয়া সেটা চিত্তর জেলাতেই পুরোটা মানে আফিংয়ের চাষ হয় আর কি। তো এখানে বলছে যে সাওয়ালিয়া সেটের কাছে প্রতি অমাবস্যায় ওই ভল্ট খোলে আর কি। আমরা আগেই বলেছি সাওয়ালিয়া সেট পুরো সেটজি, পুরো টাকা টাকা টাকা। তো ওই ভল্ট খোলে, তো কোনোবার 16 কোটি টাকার নিচে নামে না, উপরে থাকে 17, 18, 19, একবার 34 কোটি টাকাও বেরিয়েছে। তো এবার ওইটা কেন এত টাকা, ওই সেই যে আফিংয়ের ব্যবসায়ীরা ওরা সব সেটজিকে পার্টনার বানিয়ে রেখেছে, যে মাল ধরা না পড়লে অর্ধেক টাকা তোমার, ওই জন্য এত টাকা। সাওয়ালিয়া সেট ওই জন্যই বিখ্যাত। আমাদের সঞ্জয় দত্ত এসে একবার 1 কোটি টাকা চড়িয়ে গেছে এখানে। এখানে মানে নর্মাল কোটিতে গল্প এখানে শুধু। টাকা নেই, ঘুষখোর ঠাকুর। আমার প্রথমবার এরকম ঘুষখোর ঠাকুর দেখছি, তাই তো? দেখেছো কখনো? প্রথমবার এরকম ঘুষখোর ঠাকুর দেখতে যাচ্ছি, অদ্ভুত গল্পগুলো, অদ্ভুত টাইপের লাগছে। চিত্তরগড় শহর থেকে আমরা কিন্তু এখন পুরো একটা রুরাল গ্রামে আবার চলে এসেছি। অনেকদিন গ্রামে আসছিলাম না, সেই টেহেলাতে এরকম গ্রাম দেখেছিলাম, আবার সেরকমই একটা অত্যন্ত গ্রামে ঢুকে গেছি।
চলে এসেছি, এবার জানি না কোথায় ব্যাগ রাখবো, আদৌ ব্যবস্থা হবে কিনা। নাহলে আমি দাঁড়িয়ে থাকবো ব্যাগ নিয়ে, তোমরা যাবা, আবার তোমরা চলে আসবে, না দুজন দুজন করে যেতে হবে তাহলে, যদি না জায়গা পাওয়া যায় দুজন দুজন করে যেতে হবে। এখন ব্যাপারটা হলো 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, এত লাগেজ নিয়ে আমরা এখন কি করব? 2:30টার সময় মন্দির খোলে, এখানে কোনো লকারও নেই, সমস্যার মধ্যে পড়েছি। তো যে দোকানগুলো আছে প্রসাদে তারা বললো এই ধর্মশালাটাতে যে আসতে এখানে যদি লকার থাকে, তাই আমরা এখন অপেক্ষা করছি যে ধর্মশালার সামনে। ধর্মশালার রুমের দাম শুনবে, এসি রুম 300 টাকা, অ্যাটাচ বাথরুমওয়ালা 150 টাকা, এমনি সিম্পল সাধারণ রুম 50 টাকা, মানে ডরমিটারি এরকম করে দাম। তো আমরা এখন অপেক্ষা করছি লকারে যদি রাখা যায় তাহলে রেখে খাওয়া দাওয়া করে একটু ওয়েট করবো। এসেছি যখন এত দূরে, দর্শন করেই যাবো ভগবানের, দেখা যাক কি হয়। আমাদের তো ব্যাগ প্রচুর, তাই জন্য আমরা কি করলাম, একটা রুম নিয়ে নিচ্ছি 100 টাকায় রুম। 100 টাকার রুম যেগুলোতে আমরা লাগেজ রাখছি, এখানে কোনো খাট নেই। এই যে এখানে রেখে দিলাম, তালা লাগিয়ে চলে যাব ঠাকুরের দর্শন করতে। নিজের তালা, আমার শালাতে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মন্দিরে। খাবার খাবে না? ও খাবার খাবে, চলো। খাবার খাবো, কারণ কি মন্দির 2:30টায় খুলবে, তো এখন থেকে গিয়ে কী করবো, তাই খাবারই খেয়ে নিই, মাত্র 30 টাকা করে। তো যারা তীর্থযাত্রীরা আছে তারা কিন্তু মানে অনেক ইজিলি থাকতে পারবে, অনেক কম টাকায় 100 টাকা রুমে থেকে গিয়ে 30 টাকা করে খাবার খেয়ে নিয়ে বিন্দাস ভগবানের দর্শন করে নিতে পারবে। ভালোই করেছে এখানে ধর্মশালাগুলো। সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ একসাথে বসে পেট পুড়ে খেয়ে রওনা দিলাম সাওয়ালিয়া সেঠজির মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম, কি সুন্দর, প্রেম মন্দিরের মতো দেখতে অনেকটা। আড়াইটে বাজছে, লাইন শুরু হলো, আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতর। তাহলে সেঠজি, সেঠও কি সেঠ, সাওয়ালিয়া সেঠ, তার দর্শন করলাম আমরা। ভাবো কি সুন্দর দেখতে, জানো না, কিন্তু সে নাকি সেঠ, এত এত পুরো টাকার মালা পরে আছে, কতগুলো গয়না পরে আছে, কিন্তু এত সুন্দর দেখতে। আর আমি যে লাইনটাতে ঢুকেছিলাম, মেয়ে আর ছেলে আলাদা লাইন, আবার মেয়েদের আবার ভেতরে ঢুকে আবার দুটো লাইন, আমি পুরো ফাঁকা লাইনে দাঁড়িয়ে আছি, পুরো একা দেখে যাচ্ছি, এত ভালো লাগলো দেখে। মাই গড, এত কিউট কি করে সেট হতে পারে আমি জানি না, ঘুষ কি করে নেয়, কিউট একটা মানুষ। কেমন লাগলো ঠাকুরটা দেখে? খুব ভালো লাগলো, খুব সুন্দর ঠাকুরটা। কেমন দেখতে ছিল? দেখতে তো খুবই সুন্দর, খুব সুন্দর, আর পুরো সোনার মন্দির, আলাদাই ব্যাপার। দারুণ লাগলো, মানে সেঠজি টাকা নিয়ে নিয়ে দারুণ সেজে গুজে বসে আছে, এত সুন্দর দেখতে ঠাকুরটা। আর কত কত লোক এসছে এখানে, মানে বিশাল আর কি জাগ্রত একজন ভগবান, এদের কাছে প্রচুর দূর দূর থেকে মানুষ এসছে দেখা করতে। টাকা মানে নোটের মালা পরে, গয়না ঠায়না পরে সেঠজি বসে আছে। দারুণই অভিজ্ঞতা এখানে এসে। তো যারা চিত্তরগড় আসছো তারা এইটা দেখে উদয়পুর যেতে পারো, বা উদয়পুর আসলে এখানে আসতে পারো একবার দর্শন করতে। তাহলে চিত্তরগড় ফোর্ট দেখে, সাওয়ালিয়াজি দেখে আমরা শেষ করছি আমাদের চিত্তর সফর। এরপরে আমরা চলে যাব উদয়পুর। আমি কিন্তু এখন উদয়পুরেই আছি। তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে উদয়পুর থেকে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো স্ট্রাগলিং সোলস।